শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। 17 দিন ধরে দিল্লিতে অনশন করছেন সোনাম ওয়াংচুক। ভারতীয় রাজনীতিতে আসছে নীতিগত পরিবর্তন। প্রকাশ পেল বিস্ফোরক তথ্য। ইসরায়েলের মনোনীত ব্যক্তি হিসেবে কাজ করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকাসহ সারা দেশ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 17 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে প্রায় নিভৃতেই যেন ভারতের নতুন রাজনৈতিক ইতিহাস লেখা হচ্ছে। মিম হিসেবে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপি যেন সত্যি সত্যি ভারতের রাজনীতিতে ফ্যাক্টর হয়ে উঠছে, যার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বিজ্ঞানী, উদ্ভাবক এবং অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক। গত 17 দিন ধরে অনশন করছেন তিনি। এই সময়ে 8 কেজির বেশি ওজন হারিয়েছেন আন্তর্জাতিকভাবে বেশ পরিচিত সোনাম ওয়াংচুক। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির এই আন্দোলন চলছে। ভারতের মূলধারার গণমাধ্যম, যাকে বিরোধীরা গদি মিডিয়া বলে সম্বোধন করে, সেখানে এই আন্দোলনের খবর একেবারেই নেই। কিন্তু নিভৃতে হলেও ধীরে ধীরে প্রবল জনসমর্থন পেতে শুরু করেছে সিজেপি। বাঙালিয়ানার সঙ্গে কথা হয়েছে সোনাম ওয়াংচুকের। তিনি আশা প্রকাশ করেছেন তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতার কণ্ঠস্বর শুনতে পাবেন এবং সকল রাজনৈতিক দল এই বিক্ষোভে অংশ নেবে। ওয়াংচুক স্বীকার করে নিয়েছেন, একজনের পদত্যাগে ভারতের দীর্ঘদিনের সিস্টেম বদলে যাবে না, কিন্তু অন্তত দায়িত্বহীনতা সংস্কৃতির অবসান ঘটার সম্ভাবনা তৈরি হবে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে শুধু শিক্ষার্থীদের জীবনই সংশয়ে পড়েনি, ফাঁস হওয়া প্রশ্নপত্রে যারা চিকিৎসক হবেন তাদের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেছেন, শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমেই ভারত সরকারের সাথে আলোচনার দুয়ার খুলতে পারে, এর আগে কোনো আলোচনা নয়। বিশেষজ্ঞরা বলছেন, 1 দশকের বেশি ক্ষমতায় থাকা অতি আত্মবিশ্বাসী বিজেপিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে ককরোচ জনতা পার্টি। ভারতের প্রধান বিচারপতি তরুণদের তুচ্ছার্থে ককরোচ বা তেলাপোকা বললেও সেটিকেই শক্তি বানিয়েছেন তরুণরা, যা ভারতের রাজনৈতিক মাত্রা বদলে যথেষ্ট ভূমিকা রাখছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একটি বিশ্ববিদ্যালয়ের রেক্টর 2024 সালের শুরুর দিকে দেশটির সরকারের এক শীর্ষ কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিত এক অনুরোধ পান। কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক গেরগেলি ডেলিকে জানান, লুডোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সম্মেলনের আয়োজন করতে হবে। সেই সম্মেলনে আমন্ত্রণ জানাতে হবে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে, আন্তর্জাতিক অঙ্গনে যিনি ব্যাপকভাবে বিতর্কিত। এর কারণ ছিল আরও বিস্ময়কর। ওই কর্মকর্তা অধ্যাপক ডেলিকে জানান, সম্মেলনটি আসলে একটি অজুহাত মাত্র। এর আড়ালে বুদাপেস্টে ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করবেন আহমেদিনেজাদ। অথচ ইসরায়েলকে তিনি সবসময় প্রকাশ্যে শত্রু বলে মন্তব্য করে এসেছেন। এক সাক্ষাৎকারে অধ্যাপক ডেলি দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, তিনি জানতেন এই আমন্ত্রণ তার ব্যক্তিগত সুনাম এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। তবু তার বিশ্বাস ছিল, এর মাধ্যমে তিনি হয়তো মানুষের জীবন বাঁচানোর একটি প্রচেষ্টার অংশ হতে পারবেন। অধ্যাপক ডেলি বলেন, দুপক্ষ যদি একে অপরের শত্রু হয় আর তারা যদি কথা বলতে চায়, তাহলে তাদের সেই সুযোগ করে দেওয়া ভালো। 2024 সালে আহমেদিনেজাদের বুদাপেস্টে ওই সফর এবং পরের বছরের আরেকটি সফর ছিল ইসরায়েলের অনেক বছরের এক গোপন পরিকল্পনার অংশ। এ পরিকল্পনার বিষয়ে জানেন যুক্তরাষ্ট্র ও ইরানের এমন একাধিক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ইসরায়েল আহমেদিনেজাদকে এমন একটি গোয়েন্দা সম্পদে পরিণত করতে চেয়েছিল যাকে উপযুক্ত সময়ে ইরানের নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠা করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের কয়েকজন সাবেক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী
আহমেদিনেজাদকে নিজেদের পক্ষে আনাকে ইসরায়েল এতটাই গুরুত্বপূর্ণ মনে করেছিল যে 2024 সালে দেশটির তৎকালীন গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া নিজে বুদাপেস্টে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। এর কিছুদিন পর ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইকে জানায় তারা আহমেদিনেজাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। মার্কিন কর্মকর্তাদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল গোপনে আহমেদিনেজাদের বাসস্থান ও বিদেশ সফরের ব্যয় বহন করেছে। বুদাপেস্ট সফর সহ বিদেশে বিভিন্ন সময়ে ইসরায়েলি গোয়েন্দারা তার সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের প্রথম কয়েকদিনের মধ্যে এই প্রচেষ্টার চূড়ান্ত পর্ব শুরু হয়। তেহরানে কঠোর নজরদারির মধ্যে থাকা আহমেদিনেজাদকে সেখান থেকে সরিয়ে নেওয়ার একটি সাহসী অভিযান চালায় ইসরায়েল। উদ্দেশ্য ছিল বর্তমান শাসন ব্যবস্থার পতনের পরিকল্পনা কার্যকর করা এবং আহমেদিনেজাদকে ক্ষমতায় বসানো। তবে শেষ পর্যন্ত ইসরায়েলের সেই পরিকল্পনা সফল হয়নি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবি জানিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ছেড়ে জাতীয় সংসদ ভবন অভিমুখে যাত্রা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 14 জুলাই বিকেল 3:45টার দিকে দ্বিতীয়বারের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। জানা যায় সোয়া 1 ঘন্টার বেশি অবরোধ করে বিকেল 5:20 দিকে সায়েন্স ল্যাব মোড় ছেড়ে সংসদ অভিমুখে যাত্রা করেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আগামীকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি তুলে ধরে মিছিল করতে করতে সায়েন্স ল্যাব থেকে মিরপুর সড়ক ধরে সংসদের দিকে এগিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ঘোষিত 3 দফা দাবি হল অনতিবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং অসঙ্গতিপূর্ণ কথাবার্তার জন্য ক্ষমা চাইতে হবে। যারা 13 জুলাই অস্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা করেনি সব শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে হবে। আগামীকালের অর্থাৎ 15 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করতে হবে। পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্র শিক্ষার্থী বান্ধব হতে হবে। এর আগে দুপুর 1টার দিকে সায়েন্স ল্যাব মোড় থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে যান। সেখানে অবস্থান নেওয়ার পর শাহবাগের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে নীলক্ষেত থেকে স্যার এএফ রহমান হলের সামনের সড়কে প্রায় 1 ঘন্টা অবস্থান করেন তারা। এরপর বেলা 1:45টার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেতের দিকে সরে যান। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। আর্জেন্টিনা ইংল্যান্ড ফুটবলে মুখোমুখি হলেই চলে আসে ফকল্যান্ড যুদ্ধের প্রসঙ্গ। 1986 বিশ্বকাপের ঐতিহাসিক ম্যাচের পর থেকে তা আরও বেশি। হ্যান্ড অফ গড আর গোল অফ দ্য সেঞ্চুরি, 4 মিনিটের ব্যবধানে 2 গোল করে কোয়ার্টার ফাইনাল ম্যাচের রং বদলে দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। বহু বছর পর নিজের আত্মজীবনীতে তিনি লিখেছেন, ম্যাচটা তাদের জন্য ছিল 4 বছর আগের ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ। এখন যখন আবার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে, এবারও ঘুরে ফিরে বারবার আসছে সেই ফকল্যান্ড। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পাবলো কিউনোতো আর্জেন্টাইন দৈনিক লা নাসিওন পত্রিকায় এ নিয়ে দীর্ঘ একটা প্রবন্ধও লিখে ফেলেছেন। সেখানে তিনি ফকল্যান্ডে বসবাসকারীদের কৃত্রিমভাবে বসতি স্থাপনকারী বলে আখ্যায়িত করেছেন। ভূখণ্ডটি হস্তান্তরের বিষয়ে আলোচনা শুরু করতে ব্রিটেনের প্রতি দাবি জানান কিউনো। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার উপকূল থেকে মাত্র 300 মাইল দূরে। অন্যদিকে ব্রিটেন থেকে এর দূরত্ব প্রায় 8000 মাইল। ঐতিহাসিক সূত্র ধরে আর্জেন্টিনা দাবি করে এ দ্বীপপুঞ্জটি তাদের ভূখণ্ডের অংশ। অন্যদিকে ব্রিটেন 1833 সাল থেকে সেখানে স্থায়ীভাবে শাসন করে এসেছে। দ্বীপের বাসিন্দারাও ব্রিটিশ বংশোদ্ভূত। এ নিয়ে 1982 সালে রক্তক্ষয়ী এক যুদ্ধে জড়ান 2 দেশ। 74 দিন স্থায়ী যুদ্ধে 649 জন আর্জেন্টাইন ও 255 জন ব্রিটিশ সেনা নিহত হন।
যুদ্ধে জয় পায় ব্রিটেন। এর প্রায় ৩০ বছর পর ২০১৩ সালে ফকল্যান্ডে বসবাসকারীদের মধ্যে একটি গণভোট অনুষ্ঠিত হয়। ৯৯.৮% বাসিন্দা গণভোটে ব্রিটিশ ভূখণ্ড হিসেবে থাকার পক্ষে ভোট দেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স ব্যাপকভাবে ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে। এজন্য বড় অঙ্কের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১.৫ বছরের মধ্যে বেসরকারি এই বিমান পরিবহন সংস্থা তাদের বহরে নতুন করে ২১টি বোয়িং 737-8 উড়োজাহাজ যুক্ত করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ধাপে ধাপে ১১১ কোটি মার্কিন ডলার বা প্রায় ১৪,০০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নতুন ২১টি বোয়িং যুক্ত হলে বিমান সংস্থাটির বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হবে। বিশ্বের শীর্ষ ৫টি এয়ারক্রাফট লিজিং প্রতিষ্ঠান থেকে বোয়িং উড়োজাহাজগুলো সংগ্রহ করা হবে। ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনাও ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই বিনিয়োগে শুধু ইউএস বাংলার বহর ও আন্তর্জাতিক গন্তব্যই সম্প্রসারিত হবে না, এর পাশাপাশি এই শিল্পে দেশীয় সক্ষমতাও নতুন উচ্চতায় উন্নীত হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারি রব ডিপেরিঙ্কের আকস্মিক মৃত্যু হয়েছে। মাত্র ৩৮ বছর বয়সে এই আন্তর্জাতিক রেফারির চলে যাওয়ার খবরে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি লন্ডনে একটি আইনি জটিলতায় জড়িয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়লেও পরবর্তীতে সেই মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন KNVB এক শোকবার্তায় ডিপেরিঙ্কের মৃত্যুকে একটি বড় ধাক্কা হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি জানায়, তার এই অকাল প্রয়াণে তারা স্তম্ভিত ও গভীরভাবে মর্মাহত। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।